कठिन से कठिन समय में भी हमें धैर्य नहीं खोना चाहिए। মনে রাখবেন এটা ম্যান মেড ডিজাস্টার নয়। हमें देश को लॉकडाउन से बचाना है। मैं राज्यों से भी अनुरोध करूंगा कि वो लॉकडाउन को अंतिम विकल्प के रूप में ही इस्तेमाल करें। ভারত সরকার একটা অপদার্থ সরকার। আমি নরেন্দ্র মোদির উপর দায়িত্ব ফিক্স আপ করছি। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডিজাস্টার, মোদি ডিজাস্টার। মনে রাখবেন ইট ইজ নট দ্যাট ম্যান মেড ডিজাস্টার। করোনা নিয়ে যখন জেরবা আরাম জনতা, দেশবাসী, দিনের লাখ তিনেক গোটা দেশ আক্রান্ত মানুষ, তখন এটা মোদি মেড ডিজাস্টার, এই গুরুতর বিস্ফোরক অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে জনতার দরবারে জনতার মনেও এই প্রশ্ন, এবং আপনিও পার্টিসিপেট করতে পারেন লাইভ স্ট্রিমিং এ। আর আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে স্টুডিওতে রয়েছেন জয়প্রকাশ মজুমদার, বিজেপি নেতা, তার পাশে শঙ্কুদেব পণ্ডা, আরেক বিজেপি নেতা, তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী এবং সুপ্রিয় চন্দ, আরেক তৃণমূল কংগ্রেস নেতা। আমার সঙ্গে থাকবেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর শিবব্রত বন্দ্যোপাধ্যায় একটু পরে। আমি শুরুতে অরূপের কাছে আসবো। কি বলতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলতে চাচ্ছেন তার মধ্যে কোনো মানে অন্য অর্থ নেই। একদম পরিষ্কার কথা, ভারতবাসী সবাই দেখেছে বিগত 1 বছর 1.5 বছর ধরে কেন্দ্রীয় সরকারের ভূমিকা। একটি সরকার, তার প্রধান, রাষ্ট্রপ্রধান, তিনি প্রথমে বলেছিলেন যে তালি বাজিয়ে, থালি বাজিয়ে, ঘন্টি বাজিয়ে করোনাকে দূর করার কথা, দিয়া জ্বালাতে বলেছিলেন। আজকে এমন অবস্থা যে মধ্যপ্রদেশে সরকার গড়ার জন্য 4 দিন লকডাউন পিছিয়ে দিয়েছিলেন, সেই মধ্যপ্রদেশের সরকারি পার্কে গণচিতা জ্বালাতে হচ্ছে, যে 1 বছর আগে দিয়া জ্বালাতে বলেছিলেন। রাত 9টার সময় 9 মিনিটে কোন বিজ্ঞানে আমি জানি না যে করোনা প্রতিহত হয়, কিন্তু আজকে ভারতবর্ষ দেখছে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য অক্সিজেনের হাহাকারে ভুগছে। গতকালকে দিল্লির মুখ্যমন্ত্রী টুইট করেছেন, স্বাস্থ্যমন্ত্রী টুইট করেছেন, অ্যাকিউট শর্টেজ অফ অক্সিজেন। আজকে যদি অক্সিজেন প্রোডাকশনের দিকে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি থাকতো, আজকে স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা দেখছিলাম, বিহারের নির্বাচনের আগে কি বলেছিলেন নির্মলা সীতারামন? বলেছিলেন যে বিহারবাসী বিজেপিকে ভোট দিলে ফ্রিতে ভ্যাকসিন পাবে। গত পরশুদিন বললেন যে 18-র উপরে ভ্যাকসিন পাবে মে মাস থেকে। আর নির্দেশিকা কি বলছে? যে ভ্যাকসিন বিনা পয়সা দেওয়ার কথা, সরকারকে কিনতে হবে 400 টাকা করে ভ্যাকসিন। আমরা তো মমতা ব্যানার্জি তো ফেব্রুয়ারি মাসেই বলেছিলেন যে আমাদের অনুমতি দিন। আমরা অনুসঙ্গগুলো, এই রেফারেন্সগুলো আনছেন কেন? রেফারেন্সগুলো এগুলো সবের কারণ মোদি। এই কারণেই আনছি যে আজকে পশ্চিমবঙ্গের ভোটের মুখে আজকে 8 দফায় ভোট হচ্ছে, এত কেন্দ্রীয় বাহিনী ঢুকেছে, কজনের আরটিপিসিআর এর রিপোর্ট রয়েছে, কত ট্র্যাক রয়েছে। আজকে ডেলিবারেটলি এই ডিজাস্টারকে লঘু করে দেখে সমস্ত অভিযোগের মমতা ব্যানার্জি যে কথা বলেছেন চেষ্টা করেছেন দিলীপ ঘোষ। অরূপ, আমি আসবো। দিলীপ ঘোষ তিনি বলেছেন টুইট করা ছাড়া মমতা কিছু করতে পারেন না, দায় কি তার নেই? দেখবো। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডিজাস্টার, মোদি মেড ডিজাস্টার। দেশে একদিনে 2,95,000-এর বেশি করোনা আক্রান্ত। অক্সিজেন, ওষুধ, টিকার যোগান নিয়ে দেশ জুড়ে হাহাকার। এই অবস্থায় জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন, লকডাউন নয়, সচেতনতাই বাঁচার পথ। मैं राज्यों से भी अनुरोध करूंगा कि वो लॉकडाउन को अंतिम विकल्प के रूप में ही इस्तेमाल करें। मेरे बाल मित्र, आपकी जीत बहुत बड़ा परिणाम ला सकती है। हम ऐसा करेंगे तो सरकारों को न कभी कंटेनमेंट जोन लगाने की जरूरत पड़ेगी, न कर्फ्यू लगाने की जरूरत पड़ेगी, और लॉकडाउन का तो सवाल ही नहीं उठता है। মঙ্গলবার দেশকে পরামর্শ দিয়েছেন মোদি, বুধবার সুর চড়ালেন মমতা। এটা ম্যান মেড ডিজাস্টার নয়। উনি জনগণের উপরে চাপিয়ে দিয়েছে প্রাইম মিনিস্টার, বাড়িয়ে দিয়ে এবার বলছে জনগণ দেখবে। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডিজাস্টার, মোদি মেড ডিজাস্টার। বিরোধী নেত্রী হিসেবে বরাবর বাংলার বন্যাকে ম্যানমেড বলে বাম সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2021-এ করোনা পরিস্থিতিতে তাঁর নিশানায় নরেন্দ্র মোদী সরকার। অপদার্থ একটা সেন্ট্রাল গভর্নমেন্ট। 5 মাস 6 মাস আগে স্বাস্থ্যমন্ত্রী বলেছে কোভিড চলে গেছে। কোভিড যদি চলে গিয়ে থাকে তাহলে নতুন করে হলো কেন? আর নতুন করে হবার আগে তোমরা সবাইকে ইনজেকশন দিলে না কেন? আগে প্ল্যানিং তৈরি করলে না কেন? মমতা ব্যানার্জি তো কিছু করেননি, টুইট করা ছাড়া কোনো কাজ কদিন পরে থাকবে না। মমতা অবশ্য লাগাতার নিশানায় বিজেপি।
এখন লক্ষ লক্ষ লোককে নিয়ে এসে বাংলায় ছেড়ে দিয়েছে, যেন তারা গিয়ে শুধু বিজেপির হয়ে প্রচার করে বেড়াচ্ছে আর কোভিড ছড়াচ্ছে। ভোট চলছে, তার মধ্যেই রাজ্যে প্রতিদিন বাড়ছে সংক্রমণ, বাড়ছে আক্রমণ। নিউজ 18 বাংলা। জয়প্রকাশ দা, অরূপ একই কথা বলছিল। শুনছিলাম অরূপের কথা বা ওদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। প্রথম একটি কথা আমি বলতে চাই যে ডিজাস্টার তো সারা পৃথিবী জুড়ে, করোনা তো কোনো দেশ কাল পাত্র সীমানা মানেনি, এটা একটু বোঝা দরকার। এবং ভারতবর্ষে আজকে যে রাজ্যে সব থেকে বেশি সেটা মহারাষ্ট্র, সেখানে ইলেকশন নেই। আজকে নানা কারণে করোনার দ্বিতীয় ওয়েভ এসছে, এটা সারা পৃথিবী জুড়ে এসছে। শুধু এখানে নির্বাচন হচ্ছে বলে মোদিকে গালাগালি করলে নির্বাচন জেতা যাবে, সেটা যদি হয়, আমি শুধু একটাই প্রশ্ন রাখবো, মোদি সাহেবকে গালাগালি করে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলার করোনাকে আটকাতে পারেন, তাহলে বাংলার জনগণ বলবে সকাল বিকেল তুমি মোদিকে গালাগালি দাও। কিন্তু সেটা কি হবে? যদি একদম মানে উঠে পড়ে লাগেন যে শুধু মোদিকে গালাগালি করব, তাতে করোনা কি আটকানো যাবে? আমাদের প্রশ্ন এইটা, কাজটা কি? কেন্দ্রের সঙ্গে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে সহযোগিতা করে করোনাকে আটকানো, এটাই কথা। গত বছর একটা সময় করোনা আটকানোর জন্য ব্যবস্থাগুলো কি সেটা তো বলবেন মানুষকে। আজকে সবথেকে বড় কথা যে পৃথিবীর সবথেকে বড় টিকাকরণ আজকে ইন্ডিয়াতে হচ্ছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। 13 কোটি লোকের টিকা হয়েছে। এক্ষুনি দেখাবো টিকার বাস্তব ছবিটা জয়প্রকাশ দা, এক্ষুনি দেখাবো। 13 কোটি টিকা হয়েছে, এটা আপনি অস্বীকার দেখাতে পারবেন না। আমাদের পপুলেশন কত কোটি? 130 কোটি। এইবারে আরো বেশি, প্রায় 140 কোটি, প্রায় 137 কোটি। আপনি 137 বলতে পারেন, 150 কোটি বলতে পারেন। আমার কথা হচ্ছে টিকা শুরু হওয়ার 3 মাসের মধ্যে 13 কোটি টিকাকরণ, এটা একটা অভূতপূর্ব। তার কারণ এই টিকা এই রকম নয় প্লাস্টিকের। আমাকে বলতে দিন 1 মিনিট। সাধারণ মানুষের বোঝা দরকার, মমতা বন্দ্যোপাধ্যায়েরও বোঝা দরকার, টিকা যারা তৈরি করছে দুটো কোম্পানি, তারা প্লাস্টিকের মগ নয় যে আমি মেশিন চালিয়ে দিলাম 1 লক্ষর জায়গায় 15 লক্ষ মগ তৈরি হয়ে গেল, সম্ভব নয়। বৈষম্যের অভিযোগ বিভিন্ন রাজ্য করছে, রাজস্থান করছে, দিল্লি করছে। আমি আবার বলছি, তারা বিজেপি শাসিত রাজ্যে টিকা পাঠিয়ে দিচ্ছে। কথা বলছি, যদি মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস প্রমাণ করতে পারেন জনসংখ্যার নিরিখে কোন প্রদেশের সঙ্গে পশ্চিমবঙ্গকে তাতে অন্যরকম ভাবে ট্রিট করা হয়েছে, তাদের মধ্যে কম টিকা দেওয়া হয়েছে, আমরা বলছি তারা বলুক। বরং আরো একটা কথা আমি অভিযোগ করছি, টিকা যখন প্রথম এসছিল সেটা এসছিল জানুয়ারির শেষে, এবং তখন থেকে শুরু হয়েছে টিকাকরণ। পশ্চিমবঙ্গ টিকাকরণে পেছিয়ে যায় কারণ সাধারণ মানুষ নিতে অনীহা প্রকাশ করে। প্রথম 2 মাসের রেজাল্ট ন্যাশনালি 5টা রাজ্যের নাম এসেছে টিকা নষ্ট হওয়ার, তার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের নাম নেই। কথা বলছি না, আমার কথাটা শুনুন। না টিকা তো একটা লাইফ স্প্যান আছে। না টিকা নষ্ট হবে তখনই যখন মানুষ নেবে না। আমি বলছি টিকা নষ্ট হওয়ার 2-3টে কারণ যেটা বলা হয়েছে। এক হচ্ছে ঠিক টেম্পারেচারে না রাখা। রাজনৈতিক অবস্থান থেকে আপনারা কথা বলবেন, আমি বলতে দেব আপনাকে। শেষ হলো না একটা বক্তব্য, খুব ছোট্ট। আজকে রাজ্যের রিপোর্ট হচ্ছে প্রথম 2 মাসে যত টিকা এসছে 60% তার ইউটিলিটি মানে ইউটিলাইজেশন সার্টিফিকেট। এটা রাজ্যের দেখুন, আপনি যা বলছেন আমি বাস্তব ছবিটা, আমাদের ক্যামেরা বন্দী ছবি, ভ্যাকসিনেশনের ছবি, আজকের ছবি দেখুন। সেই ভোগান্তির ছবি, যন্ত্রণার ছবি। নোট বাতিলের পরে অনেকে এটিএম ও ব্যাংকের সামনে এভাবেই ইট পেতে লাইন রাখতেন। এবার করোনাকালে একই ছবি, ইট পেতে লাইন। যদি ভ্যাকসিন পাওয়া যায়, যদি এই যাত্রায় বাঁচা যায়। দুর্ভোগের এই ছবি ঘাটাল মহকুমা হাসপাতালের। ভ্যাকসিনের জন্য রাত থেকে ইট পেতে লাইন। বুধবার ঘাটাল হাসপাতালে 150 জনকে ভ্যাকসিন দেওয়া হয়। অভিযোগ প্রয়োজনের তুলনায় টিকার যোগান কম। একই ছবি চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে, সেখানেও ইট পেতে লাইন, ভ্যাকসিন ভোগান্তি। ভ্যাকসিন নেবেন? ভোর থেকে আসছেন? ভোরে আমার মেয়ে এসেছিল, আমাকে 8টার সময় এনেছে। 93 বার নাম্বার আছে আমার, কখন নাম্বার আছে ঠিক নাই। ইটের লাইনটা মানে মানুষ কতক্ষণ দাঁড়িয়ে থাকবে। বাড়ছে করোনা, বাড়ছে ভ্যাকসিন নেওয়ার প্রবণতা, কিন্তু ভ্যাকসিন ভোগান্তি দিকে দিকে।
সকাল থেকেই লম্বা লাইন, সেখানে দূরত্ব বিধি শিখে। জলপাইগুড়ি ধূপগুড়ি হাসপাতালে ভ্যাকসিন নিতে গিয়ে আক্রান্ত হওয়ার ভয় পাচ্ছেন অনেকে। এখানকার অবস্থা তো ভয়াবহ, করোনা এখানে ছড়াবে, ভ্যাকসিন তো নিতে হবে বলে আগে করোনা ছড়াবে। তো এখানে সোশ্যাল ডিস্টেন্সিং এর কোনো মানা হচ্ছে না, এখনো কিছু মনে হচ্ছে না। যেহেতু করোনাটা যত হারে আসতে করোনা ভয় দেখাচ্ছে, করোনা থেকে বাঁচতে সচেতনতার পাশাপাশি টিকাও দরকার, কিন্তু সেই টিকা নিতে গিয়ে ভোগান্তি চরমে। এর থেকে রেহাই মিলবে কবে, প্রশ্ন অনেকেরই। নিউজ 18 বাংলা। আমাদের সঙ্গে নতুন অতিথি রয়েছেন ডক্টর শিবব্রত বন্দ্যোপাধ্যায়। ডক্টর বন্দ্যোপাধ্যায়, খুব সংক্ষেপে কয়েকটা ফ্যাক্ট, যেহেতু আপনি একদম কোভিড ওয়ারিয়ার, ফ্রন্ট লাইনার, আপনার থেকে জানার চেষ্টা করব। ভ্যাকসিনেশনে আমাদের রাজ্য, আমরা যে ছবি দেখতে পাচ্ছি, ইট পাতা মানে কলের জলে পানীয় জলের আকাল থাকলে এরকম ছবি, ভ্যাকসিনেশনের জন্য এই ছবি, গ্রামে গঞ্জে কি অবস্থা, আপনি যদি একটু বলেন। দেখো, ভ্যাকসিনেশনের একটা যে অপ্রতুলতা যেটা রয়েছে, এটা কিন্তু আমি তোমাকে বলবো আপেক্ষিক। তার কারণটা হচ্ছে ভ্যাকসিনটা দেওয়া হচ্ছিল কিন্তু একটা স্ট্রাকচার্ড ম্যানারে। কিরকম, প্রথমে আমাদের হেলথ কেয়ার ওয়ার্কারদের ভ্যাকসিন দেওয়া হলো, তাই তো? একদম। তারপরে কাদের দেওয়া হলো? দেওয়া হলো হচ্ছে বয়স্ক মানুষদের, ঠিক। তারপরে কাদের দেওয়া হলো? 45 বছরের উপরে কোমরবিডিটিওয়ালা। এখন বহু মানুষ আছেন, মানে আমি অন্তত বলবো শতকরা 25 থেকে 30% লোক আছেন যাদের মধ্যে এই হেলথ কেয়ার ওয়ার্কার আছেন, যাদের মধ্যে বয়স্ক মানুষ আছেন, যাদের মধ্যে 45 কোমরবিড লোক আছেন, তারা কিন্তু সেই সময় ভ্যাকসিনগুলো নিলেন না। সেই সময় কিন্তু হাসপাতালগুলো ফাঁকা গেল ভ্যাকসিন নেওয়ার সময়। আমি নিজে তার সাক্ষী, কারণ আমার একটা হাসপাতালে 24 ঘন্টা 7 দিন 24/7 ভ্যাকসিন চলে। আমি তোমায় দায়িত্ব নিয়ে বলছি, সেই সময় পুরো ফাঁকা গেল। না, এটা কি প্রচারের অভাব? অনেক লোকে নিল না, ভ্যাকসিন ফেরত গেল আমাদের। এই না, প্রচারের অভাব নয়। প্রথমে যে বিষয়টা হলো, ভ্যাকসিন নিতে কিছু লোক ভয় পেল। দ্বিতীয়ত যেটা হলো, ভাবা হলো যে আচ্ছা ও নিক, তারপরে আমি নেব। এই করতে করতে কিন্তু তো ভ্যাকসিনটা ফাস্ট এগোচ্ছে। এখন ধরো 1 মে থেকে যখন 18 বছরের উপরে ডিক্লারেশনটা হবে, তখন তো যার 20 বছর, 22 বছর, 24, 25 যারা নেয়নি এতদিন, তারা তো ভিড়টা লাগাবে। তখন যদি একটা 60 বছরের লোক, 65 বছরের লোক, 55 বছরের কোমরবিডিটিওয়ালা লোক সেখানেও ভিড় করে, তাহলে তো অযথা একটা ভিড় তৈরি হয়। মানে আরো মারাত্মক পরিস্থিতি। আমি আবার আসবো ডক্টর বন্দ্যোপাধ্যায়, একদম গ্রাউন্ড রিয়েলিটি এটা। সুপ্রিয়, সুতরাং সবটুকু কেন্দ্রের ঘাড়ে ঠেলে দেওয়াটা রাজনীতি ছাড়া কিছু নয়। কারোর ঘরে কিছু ঠেলে দেওয়াটা কোনোভাবেই কাম্য নয়, কাঙ্ক্ষিতও নয়। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে ইন স্পিরিট বুঝতে হবে, ইন ওয়ার্ড নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এটা মোদি মেড ডিজাস্টার। কেন বললেন? আরো তো অনেক বিজেপি নেতা রয়েছেন, তাদের উদ্দেশ্যে কেন বললেন না? তার কারণ, মানুষের রায় নরেন্দ্র মোদী ভারতবর্ষের নির্বাচিত প্রধানমন্ত্রী, এবং নরেন্দ্র মোদীর ওপর প্রধানমন্ত্রীর চেয়ার হিসেবে দায়িত্ব বর্তায় কাজ করবার। কি কাজের কথা আমরা শুনেছি প্রধানমন্ত্রীর মুখে? তালি দেওয়া, থালা বাজানো, দিয়া জ্বালানো, যেগুলো একটাও সম্পূর্ণ অবৈজ্ঞানিক এবং বিজ্ঞানের সঙ্গে, করোনা মোকাবিলার সঙ্গে, সংকটকে সমাধানের পাশাপাশি এই কাজগুলো তো হয়েছে। টিকা এসেছে, চুক্তি হয়েছে, কেন্দ্র কিনেছে টিকা, সাপ্লাই করছে অন্য রাজ্যগুলোতে। আমরা যখন বলেছিলাম সারা বাংলার যে কোনো লকডাউনের সিদ্ধান্ত সময়োচিত ছিল ফার্স্ট ফেজে, বহু বিশেষজ্ঞ বলেছেন সে কথা। তারও আগে নরেন্দ্র মোদী কোথায় গিয়েছিলেন? আমেরিকার ভোট প্রচার করতে গিয়েছিলেন। বলছিলেন, এখানে বলছিলেন ঘর ঘর মে মোদী, ওখানে বলেননি ভাগ্যিস যে ঘর ঘর মে ট্রাম্প। এইসব করে একেবারে অবৈজ্ঞানিক কায়দায় করোনাটাকে মোকাবিলা করার জন্য একেবারে ব্যর্থ। সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে নরেন্দ্র মোদীর যে সরকার পরিচালিত কেন্দ্রীয় সরকার টোটালি ফেইলিয়ার। বেশ, শঙ্কুদেব শুনুন, আমি খুব নির্দিষ্ট করে প্রথমেই ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। উনি একটা খুব স্পেসিফিক প্রবলেমের কথা বলেছেন, যে অনেকেই টিকা নেননি, নিতে চাননি, নিতে পারেননি, এবং তার জন্য স্টেট গভর্নমেন্ট রেসপন্সিবল, কারণ তারা ক্যাম্পেইনও করেননি, কমিউনিকেশনও করেননি। আমরা যেটা ফেস করেছি, নাম্বার 1। নাম্বার 2, কন্টিনিউয়াসলি নন কোঅপারেট করে গেছেন। উনি চক দিয়ে রাস্তায় গন্ডি কেটেছেন, কিন্তু উনি প্রধানমন্ত্রীর মিটিং এ পার্টিসিপেট করেননি। উনি এই সমস্ত পলিসি ওনার বোধগম্যই হয়নি।
উনি বুঝতেই পারেননি কতটা স্ট্রাকচারাল পলিসি মেনটেন করে সেন্ট্রাল গভর্নমেন্ট মানুষের জন্য আগে থেকে প্রি প্ল্যান প্রসেস নিয়েছে। দেখুন, প্রথমে 45 বছরের লোকেদের জন্য দিয়েছেন, তারপর 65 বছরের, তারপর যারা আগে ফ্রন্ট লাইনার আছেন তাদের দিয়েছেন, তারপরে যারা এরপর 18 বছরের যারা আছেন তারা পাবেন। এর পেছনে একটা সুচিন্তিত পরিকল্পনা রয়েছে। পরিকল্পনা শেষ, এক নম্বর আরো শেষ করতে দাও, আরো শেষ করতে দাও না। লাস্ট মোস্ট ইম্পর্টেন্ট আপনাকে বুঝতে হবে, আমাদের এই রাজ্য সরকার, এই যারা এতক্ষণ বড় বড় কথা বলছেন, প্রধানমন্ত্রীকে দায়ী করছেন, আমরা দায়িত্ব নিয়ে অভিযোগ করছি যে এরা সেন্ট্রাল গভর্নমেন্টকে ডেটা দেওয়ার ক্ষেত্রেও সেন্ট্রাল গভর্নমেন্টকে মিসলিড করছে। আচ্ছা বেশ, আমার প্রশ্নের উত্তর দিন আপনি। আমার না, এক মিনিট, আমার প্রশ্নের উত্তর দিন আপনি। 18 বছর থেকে খুব ভালো সিদ্ধান্ত, কিন্তু কন্ডিশনটা কি? যাদের এতদিন ধরে দেওয়ার কথা ছিল সেই সমস্ত কোমরবিড অ্যাবভ 60 বা অ্যাবভ 45, তাই পুরোটা পাচ্ছে না। এরপর ক্রাইসিসটা আরো গ্রেভ হবে, আরো মারাত্মক হবে। এই অবস্থায় ভোটের রাজনীতির জন্য এই ঘোষণা, এটা আপনি মানেন? কি করে দেবেন? কি করে দেবেন? আসবো ওপেন মার্কেটে টিকা এরপর থেকে অ্যাভেলেবিলিটি বাড়বে, কালোবাজারিও বাড়বে। সে তো যে কোনো সিস্টেমের মধ্যেই একটা না একটা ব্যতিক্রম থাকবে। তো রাজ্য সরকারের এনফোর্সমেন্ট ব্যুরো কি করবে? ঘাস কাটবে না, তারা পার্সেন্টেজ। একটা লাইন বলে দিই, এখানে মধ্যে মধ্যে দু জায়গায় বললেন এনারা যে কি থালা বাজানো, ঘন্টি বাজানোর কথা, হাততালি দেওয়ার। আমি বলে দিই একটা কথা, প্রধানমন্ত্রী কিন্তু এই ঘটনাগুলো বলেছিলেন কাদের জন্যে? করোনা দূর করার জন্য না। এই যে ডাক্তারবাবু বসে আছেন, এরা যে লড়াই করেছিল, সারা দেশ তাদেরকে অ্যাপ্রিসিয়েট করে হাততালি দিয়ে অ্যাপ্রিসিয়েট করার জন্য মোদি ডাক দিয়েছিলেন সারা দেশকে, যারা নিজেদের সেইগুলোকেও এরা ছোট করে। জয়দা, আমার প্রশ্নের উত্তর দিন আপনি। বেশ, 18 বছরের ওপর থেকে আপনাদের ভ্যাকসিন দেওয়ার কাজটা শুরু হবে, যখন আরো বেশি ক্রাইসিস, আরো বেশি করে মানুষ এর মধ্যে বিপাকে পড়বেন। সিদ্ধান্ত ভালো, বাস্তবটা কি ম্যাচ করতে পারবেন তার সঙ্গে? এগুলো তো আপনারা ভ্যাকসিন দেওয়া হবে ঘোষণা করে দিচ্ছেন। আজকে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণে বলছেন জনগণ সচেতন হলে আমাদের আর লকডাউনে যেতে হবে না। কি পরিকাঠামো বানিয়েছেন? তথ্য কোথায়? আমি বলি, তথ্য কোথায় যে এই ফার্স্ট ওয়েভ থেকে সেকেন্ড ওয়েভে এই হলো? কোভ্যাক্সিনের যখন প্রথম ট্রায়াল হচ্ছিল, তখন সারা দেশের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ও তাকে সমালোচনা করে বলেছিল এরা জোর করে ভ্যাকসিন করিয়ে দেবে, পরীক্ষা না করেই দেবে, এরা ভ্যাকসিন নিয়ে ছেড়ে খেলা করছে। এটা তোমার প্রশ্নের উত্তর শুনে নাও। আজকেও যখন দুটো ভ্যাকসিন তৈরি হয়ে ভারতের নিজেদের টেকনোলজিতে সকলের কাছে আস্তে আস্তে পৌঁছচ্ছে, এবং আমরা 1 তারিখ থেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন দেবেন। আপনি তো মানেন আমাদের দেশে সেই পরিকাঠামো নেই। দিনে 3 লাখ সংক্রমণ হলে তাদেরকে বেড দেওয়ার, 3 লাখের মধ্যে ধরে নিচ্ছি 1 লাখের বেড প্রয়োজন। পরিকাঠামো আছে আমাদের, আপনি মানেন কি মানেন না? কথাতেই আমি আসছি, আজকে আমরা রাজ্যের কথাই আলোচনা করছি। রাজ্যের পরিকাঠামো না করে সমস্ত বেড কমিয়ে দেওয়া হলো, সমস্ত অক্সিজেন তৈরি করে রাজ্যে অক্সিজেন জোগাড় করে না, রাজ্য সমস্ত কমিয়ে দিয়েছে, শেষ করে দিয়েছে। আপনারা দেখুন না, এটা রাজনৈতিক কথা। আমরা এখানে রাজ্য নিয়ে কথা বলছি না, দেশ নিয়ে কথা বলছি। আমরা করোনা মোকাবিলা নিয়ে কথা বলছি। করোনা মোকাবিলা এরা কি করেছে? আর মমতাদি তো আগেই বলেছিলেন মুখ্যমন্ত্রী হিসাবে যে রাজ্যের হাতে সরাসরি যাতে এই ভ্যাকসিন কেনা যায়, যা টাকা লাগে রাজ্য দিয়ে দিত। এরা সেই সময় রাজনীতি করলো, বাংলার মানুষকে চক্রান্ত করে আটকে রাখা। কোন রাজ্যকেই দেওয়া হয়নি সেই সময়। কোন রাজ্যকে দেওয়া হয়নি? বিজেপির রাজ্যগুলোকে বেছে বেছে আগে দিয়েছে। চিৎকার করে কোনো ফল হবে না, এটা চিৎকার করবে না, কেউ চিৎকার করবে না। কোন রাজ্যকে বিক্রি করা? ভোটের মৌসুমে রাম আর ভোটের মৌসুমে মন্দির মসজিদ করছেন। কোন রাজ্যকে বিক্রি করা হয়েছে? আপনি অভিযোগ করেন। রাজ্যের নাম বলুন, রাজ্যের নাম বলুন, রাজ্যের নাম বলুন। দুজনে একসঙ্গে একদম কথা বলবেন না, দর্শকরা শুনতে পাবে না। সমস্ত রাজ্য অভিযোগ করছে ইউপিতে চলে গেছে ভ্যাকসিন, ইউপিতে বেশি করে পাঠানো হচ্ছে, অন্য রাজ্য নয়। একজন উত্তর দিন। ভিত্তি করে কোন পলিসি ঠিক হতে পারে? উনি অভিযোগ করছেন যে অন্য রাজ্যকে বিক্রি করতে দেওয়া হয়েছে বা কিনতে দেওয়া হয়েছে। আরে বিজেপি শাসিত রাজ্য আগে পৌঁছে গেছে, বিজেপি শাসিত রাজ্যগুলো আগে পৌঁছে গেছে। আপনারা যখন করোনা নিয়ে তোর যায়, তখন এই মুহূর্তের আপডেট, এই মুহূর্তে ব্রেকিং নিউজ আমাদের দর্শকদের দিয়ে রাখি। এই মুহূর্তে শিলভদ্র দত্ত গাড়িতে যাচ্ছিলেন, তার গাড়ি লক্ষ্য করে বোমা হয়, তিনি নিজে আক্রান্ত। খড়দায় বোমাবাজি হয়েছে, শিলভদ্র দত্তের গাড়ি লক্ষ্য করে বোমা মারা হয়। আমাদের প্রতিনিধি অরুণ আপডেট দেবে। অরুণ,
শিলভদ্র দত্ত আগামীকাল ভোট বুথগুলো কেমন ভাবে রাখা হয়েছে সেই কারণে তিনি পর্যবেক্ষণে বেরিয়েছিলেন। ঠিক সেই সময় তার গাড়ি লক্ষ্য করে কিন্তু কল্যাণী হাইরোডের ধারে বন্দিপুরের মোড়ে তাকে একটি বোমা মারা হয়। অল্পের জন্য তিনি বেঁচে গেলেও তার গাড়িতে কিন্তু ক্ষতি হয়েছে অনেক। এই ধরনের ঘটনায় কিন্তু এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। শিলভদ্র দত্তের দাবি হচ্ছে যে তিনি যে বুথগুলো আছে সেগুলো কিরকম কাজ হচ্ছে বা প্যারামিলিটারি ফোর্স কিভাবে আসা হয়েছে সেই দেখতে গিয়ে কিন্তু তিনি আক্রান্ত হন। তার অভিযোগ সরাসরি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিয়ে। বলুন এখন কি অবস্থা? আমরা শুনলাম শিলভদ্রবাবু নিজেও আক্রান্ত হয়েছেন। হ্যাঁ দেখো, শিলভদ্র নিজে আক্রান্ত বলতে তার গাড়িতে বোম করা হয়। তিনি কিন্তু আতঙ্কিত অবস্থায় আছেন। তিনি গাড়ি নিয়ে সেখানে দাঁড়িয়ে আছেন। ঘটনাস্থলে পুলিশ, রহড়া থানার পুলিশ কিন্তু এসছে এবং কে বা কারা এই বোম ছুড়লো তা খতিয়ে দেখছে রহড়া থানার পুলিশ। অরুণ, আরেকটু ডিটেইল দাও আমাদের, ঠিক কোন জায়গায় হলো? শিলভদ্র দত্তের গাড়ি সেই সময় ওখান দিয়ে পাস করছিল, বোমা কিভাবে এলো? দেখো সেখানে তার খড়দা বিধানসভা কেন্দ্র তার এলাকার মধ্যেই পড়ে। বন্দিপুর সে কল্যাণী হাই রোডের ধারে, একেবারে রাস্তার ধারে তিনি যখন তার মানে হাইওয়ের উপর বোমাবাজি। একদমই তাই। বন্দিপুর এলাকাটা, জায়গাটার নাম খড়দা থানার মধ্যে, এলাকার রহড়া থানার মধ্যে পড়ে এবং খড়দা বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। অরুণ ধন্যবাদ, তুমি নজর রাখো, পরে আবার তোমার থেকে আপডেট নেব। আমি বাকিগুলো দেখাবো। ভোটিং শো আজকে আমাদের এই জনতার দরবারে আলোচ্য বিষয়। লক্ষাধিক বাহিনী শুধু কালকের ভোটের জন্য, জয়প্রকাশ দা, লক্ষাধিক বাহিনী শুধু কালকের ভোটের জন্য। তার আগের দিন সন্ধ্যাবেলায় আক্রান্ত প্রার্থী, তার গাড়ি লক্ষ্য করে হামলা। কি করছে কমিশন, কি করছে বাহিনী? তার কারণ 10 লক্ষাধিক গুন্ডা তৃণমূলের ভান্ডারে। বাহিনী কি করছে? লক্ষাধিক বাহিনী, ওই যে বলছি না আজকে বাহিনী 2 মাস এসে 10 মাসে, ওই জন্যই তো বলছি 10 মাসে শুধু বারুদের স্তূপ, বোমা বন্দুক তৈরি, বেআইনি অস্ত্রের যোগান আর গুন্ডা বাহিনী তৈরি এই বাংলায়। তাই জন্য ইলেকশন আসলে শুধু মারামারি, শুধু ভায়োলেন্স। আর অন্য জায়গায় দেখুন, তামিলনাড়ুতে ভোট হয়ে গেল, একটা কমপ্লেন নেই। আমাদের লজ্জা লাগে এখানে মমতা রাজ্যে। তার মানে এখানে 8 দফাতেও ভোট হলে যায়, 1 দফাতেও ভোট হলে যায়, অসুবিধা তাই। 8 দফা করা হলো, আরো খারাপ হতো। 1 দফা হলে কেন? 1 দফা হলে কয়েক হাজার লোক মরতো। এরা মেরে দিতেন। আজকে শিলভদ্র দত্তকে মারার চেষ্টা করছেন কেন? বিরোধী প্রার্থীকে মারার চেষ্টা কেন করছেন? বেশ, অরূপ উত্তর দিন। হ্যাঁ, অনেকক্ষণ পরে বলার সুযোগ পেলাম। প্রথমত আপনি যে প্রসঙ্গটা নিয়ে জয়প্রকাশ দা বলছিলেন, আমি দুটো সুস্পষ্ট এক্সাম্পল দিচ্ছি। মহারাষ্ট্রের দুটো এক্সাম্পল। আপনারা জানেন যে মহারাষ্ট্র পুলিশ অ্যারেস্ট করেছে একটা হিউজ স্টক এনসিটিভির, যেখানে সারা দেশের এনসিটিভি পাওয়া যাচ্ছে না, এবং তারপর দেখা যাচ্ছে দেবেন্দ্র ফডনবিস। অরূপ, আমরা আবার ফিরবো, প্লিজ একটু বলবেন শিলভদ্র দত্তের উপর হামলার ঘটনা। আমি আসছি একটু, আমাকে এটা ব্রেকিং এই মুহূর্তে। নিশ্চিতভাবে ইনস্ট্যান্ট রিঅ্যাকশন চাইছি আপনার কাছে। ইনস্ট্যান্ট রিঅ্যাকশন যদি বলেন তাহলে একটা কথাই বলবো যে বিজেপি কালকে সারাদিন যে কাজ করবে, যে সিনেমা দেখাবে, আজকে তার ট্রেলার দেখাচ্ছে। কারণ বিজেপি তো নিজের কর্মীদের মেরে অভ্যস্ত। এটা আমরা বীরভূমের দুবরাজপুরের লোবাগ্রামে দেখেছি। মুখটা অরূপ থামলে খুলবে শঙ্কুদেব। বীরভূমের লোবাগ্রামে আমরা দেখেছি যে বিজেপি কর্মী খুন হয়েছেন, তার স্ত্রীর অভিযোগের ভিত্তিতে বিজেপি ব্লক সভাপতি গ্রেপ্তার হয়েছে। দিনহাটায় একই জিনিস হয়েছিল, আত্মহত্যা করেছেন একজন মহিলা। মালদায় বিজেপি প্রার্থীর গলায় গুলি, নিশ্চিতভাবে 2.5 ঘন্টা অপারেট করে গলায় গুলি বের করতে এখানে কি তৃণমূল কংগ্রেস, এখানে বিজেপি প্রার্থী আক্রান্ত, মামাকে নিয়ে গিয়ে জোর করে আমাদের দলের এটা করতে গিয়েছি। আপনাকে বলতে দেব, আবার আপনি বলবেন। অরূপ, আসলে যখনই জয়প্রকাশ দাকে আমি ব্যক্তিগত আক্রমণ করব না, যাই হোক জয়প্রকাশ দা যাই বলুক না কেন, আমি সেটা যাচ্ছি না। যেটা হচ্ছে একটার পর একটা ইনসিডেন্ট, সেটা দিনহাটা বলুন, বিবেক দুবের রিপোর্ট, পুলিশ অবজারভার, নির্বাচন কমিশনের ডিপ্লয়েড অবজারভার। তারপর তো আরো ঘটনা আছে। আমরা তো বলছি, আপনি মালদাতে কেন বলছেন না? কেন বিজেপির বিধায়ক উত্তরবঙ্গের আত্মহত্যা করেছেন, বলা হলো যে তৃণমূল কংগ্রেস খুন করেছে বিধায়ক। আরে যার গলায় গুলি লেগেছে সে তো আত্মহত্যা করতে যায়নি। নিশ্চিতভাবে তো সেটা তদন্ত। মালদার প্রার্থী তিনি। আরে আপনি আগে মিডিয়া ট্রায়াল, গোপাল সাহা, মিডিয়া ট্রায়াল করলে আপনি কি এটাও মেনশন করছেন না করছেন না সেটা বলুন। এগুলোকে অ্যাভয়েড করে যাচ্ছেন কেন? নির্বাচন কমিশন তো ল এন্ড অর্ডার মেইনটেইন করছে। এডিজি ল এন্ড অর্ডার নির্বাচন কমিশন চেঞ্জ করেছে। ইলেকশন এই কদিন আগে বীরভূমের এসপি কে বদলি করেছে। মানে কমিশনের ঘাড়ে চাপিয়ে যা ইচ্ছা করা যায়। আমাদের নয়, তার দায়ভার আমরা নেব কেন? বিজেপি নিজে সিম্প্যাথি ভোট পূরণের জন্য যে আজকে বোমাবাজি করেনি তার কি গ্যারান্টি রয়েছে? এটা বিজেপির কাণ্ড, সিম্প্যাথি ভোটের জন্য। দেখুন, আমি খুব নির্দিষ্ট করে বলতে চাই যে অরূপদের, তৃণমূল কংগ্রেসের, অরূপকে ব্যক্তিগত আক্রমণ করি না, অরূপদের বা তৃণমূল কংগ্রেসের এখন করোনা ছাড়া আর বাঁচানোর কোনো রাস্তা নেই। করোনায় মানুষ মারা যাচ্ছেন, কিন্তু একমাত্র করোনার উপর ভিত্তি করেই তৃণমূল কংগ্রেস বাঁচতে চাইছে। তার কারণ একটাই, কারণ আপনি যাই জিজ্ঞেস করবেন বলবে করোনা। হত্যা করবার জায়গায় গেছে, এক সেকেন্ড, হত্যা করবার সেই দুর্গত মানুষগুলোকে লক্ষ্য করে দেখানো, তাদের অবস্থাকে লক্ষ্য করে দেখানো। এত
সহজভাবে বিষয়টি বর্ণনা করলে হবে না। করোনা আপনি করছেন সেটা। না, একদম করছি না, একদম করছি না। কারণ করোনাকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় জনসেবা জনপরিষেবার ভান করছেন, আর প্রতিদিন বিজেপির কর্মীরা খুন হচ্ছে। কালকে নির্বাচন, আজকে সকাল থেকে অর্জুন সিং এর বাড়িতে গতকাল রাত থেকে বোমাবাজি হচ্ছে। কেন হবে এটা? সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে। এটা কি চলছে আমরা জানতে চাই। পুলিশ এসে ওনাকেই ধমকাচ্ছে। আমরা জানতে চাই, মালদার প্রার্থীর গলায় গুলি লাগছে, এটা কি ধরনের নির্বাচন হচ্ছে? আপনারা যদি লড়তে না পারেন, আপনারা একটা কাজ করুন না, কখন আসতে হবে আর কোথায় আসতে হবে বলে দিন। আমাদের সঙ্গে ডক্টর আছেন, ডক্টর বন্দ্যোপাধ্যায়, আমি তার কাছে আবার আসবো। ডক্টর বন্দ্যোপাধ্যায়, যে করোনাকে সামনে রেখে রাজনীতি, এই টার্মটা ইউজ করছেন রাজনীতিবিদরা, আপনি গ্রাউন্ড রিয়েলিটি বলুন, এটা কি সব রাজনীতির অনেক ঊর্ধ্বে, অনেক বেশি সিরিয়াস, যা রাজনীতিবিদরা বুঝতে চাইছেন না, বা বুঝলেও তারা ভোটকে সামনে রাখছেন আগে? ব্রিটেনের প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইউপির মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সারা ভারতবর্ষের অনেক তাবর যারা বিচক্ষণ বা খুব জনপ্রিয় জননেতা রয়েছে, প্রত্যেকেই আক্রান্ত হয়েছে। আবার কুলি মজদুর থেকে শুরু করে বলিউড টলিউডের তারকারাও পর্যন্ত আক্রান্ত হয়েছে। সুতরাং করোনা তো একটা মহামারী, তো মহামারী কিন্তু কাউকে ছাড়বে না। আপনি যত বড় নেতাই হন, যে পার্টিরই হন, যত আমরা নিজেরা মারামারি করি, করোনা কিন্তু করোনার গতিতে বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে চলবে। সুতরাং আমি এই আলোচনার মধ্যে অনেকক্ষণ ধরে শুনছিলাম, কিন্তু আমি একটা বিষয় জানিয়ে রাখি, আমি কোনো দলের লোক নই, কিন্তু এই যে হাততালি দেওয়া ডাক্তার বা ফ্রন্ট ওয়ার্কারদের উদ্বুদ্ধ করার জন্য অতিমারিতে, এটা একটা এপিডেমিওলজিক্যাল প্রসেস। কিন্তু অতিমারিতে যখন যুদ্ধ করা হয়, যুদ্ধের সময় যেমন সৈন্যদের উৎসাহ যোগানোর জন্য দেশবাসীরা বিভিন্ন পদ্ধতি নেয়, তেমনি এপিডেমিওলজিক্যাল একটা প্রসেস হচ্ছে এটা। আবার যেমন কোনো মুখ্যমন্ত্রী যদি নিজে গণ্ডি কেটে নিজে সেটা দেখিয়ে দেন কিভাবে রাখতে হয়, সেটাও একটা পদ্ধতি। কারণ জনপ্রিয় নেতা যখন কোনো কাজ করবেন, তখন সাধারণ মানুষ অনেক বেশি ফলো করবে। সেটা যদি শিবব্রত ব্যানার্জি করে, সেটা কিন্তু অতটা ফলো করবে না। সুতরাং প্রত্যেকের অবদান অনস্বীকার্য। গত 1.5 বছর ধরে আমি যেহেতু সামনে থেকে কাজটা করছি, আমি কিন্তু দেখেছি কেন্দ্র রাজ্য তারা তাদের মতো করে চেষ্টা করেছে। কিন্তু আসলে এই চ্যাপ্টারটা তো আমাদের সিলেবাসে ছিল না, করোনা চ্যাপ্টারটা তো সিলেবাসে ছিল না, সেটা রাজনীতিতেও ছিল না, স্বাস্থ্য মন্ত্রকেও ছিল না, আমাদের বইয়েও লেখা ছিল না। তো আমরা শিখছি কোনটা করলে ভালো হয়। দেখো, ট্রায়াল অ্যান্ড এরার করতে করতে হচ্ছে। হয়তো 100 বছর পরে ইতিহাস যখন লেখা হবে, তখন দেখবে হয়তো লকডাউনটা ভুল ছিল, অথবা তখন দেখা যাবে হয়তো লকডাউনটা ভীষণ। অনেক ধন্যবাদ আপনাকে, খুব ইম্পর্টেন্ট কথাগুলো কথা বলেন। এবং যেহেতু ভোট, 5টা রাজ্যে ভোট, স্পেশালি বাংলায় ভোট, তাই করোনা কোথাও ভোট রাজনীতির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে, এখনো হচ্ছে। এই ফ্লোরেও তার প্রমাণ আপনারা দেখছেন। তবে ভোট বড় মাথা ব্যথার কারণ এই বাংলার জন্য, কারণ হিংসা মুক্ত ভোট বাংলা কবে দেখবে তার উত্তর আদৌ কোনোদিন পাওয়া যাবে কিনা আমরা জানি না। ইলেকশন কমিশন এই উত্তর খোঁজার চেষ্টা করছে, তাই তারা সদা সতর্ক। বিশেষ করে 6ষ্ঠ দফা নির্বাচনে তাদের নজরে কি জানেন? ব্যারাকপুর শিল্পাঞ্চল। জায়গায় জায়গায় বোমাবাজি, মৃত্যু। উত্তর 24 পরগনা জেলা শাসক ও বারাকপুরের সিপিকে আগেই সাবধান করেছে কমিশন। তারপরও বারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন জায়গায় বোমাবাজি, রক্তপাত, এইসব কারণেই আরো সতর্ক কমিশন। শুধুমাত্র বারাকপুর মহকুমার দায়িত্বে 2 জন পুলিশ পর্যবেক্ষক এবং 4 জন সাধারণ পর্যবেক্ষক। শুধুমাত্র বারাকপুর শিল্পাঞ্চলে এবার 10,000-এরও বেশি কেন্দ্রীয় বাহিনী। অভিযোগ পাওয়া মাত্রই বাহিনীকে ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দিয়েছে কমিশন। বারাকপুর ঘিরে এভাবেই চরম সতর্কতা। তবু ভোটের আগে অশান্তি। মঙ্গলবার রাতে কাঁচরাপাড়ায় মনসাপাড়ায় বোমাবাজি। রাতেই ঘটনাস্থলে যান বীজপুর থানার আইসি। র্যাব ও কেন্দ্রীয় বাহিনীর টহলদারিও শুরু হয়ে যায়। আমডাঙ্গার পুচিয়াপাড়াতেও বোমাবাজি। তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ আইএসএফ এর, অস্বীকার তৃণমূলের।
কমিশনের খাতায় বারাকপুরের সব বুথে স্পর্শকাতর। এছাড়া পূর্ব বর্ধমানে মঙ্গলকোট, কেতুগ্রাম, পূর্বস্থলীর জামালপুর লাগোয়া এলাকাগুলিকে অতি স্পর্শকাতর বলে মনে করছে কমিশন। এর মধ্যে কেতুগ্রাম ভোটের ঠিক আগে অশান্ত। পূর্ব বর্ধমানের কেতুগ্রাম বিধানসভা, সেই বিধানসভা ভোটের ঠিক দুদিন আগে এই কালো শেখ চিনিশপুর গ্রামের বাসিন্দা, তারই বাড়িতে এখানে বোমা বাঁধার কাজ চলছিল, স্থানীয় বাসিন্দারা তাই বলছেন। কেতুগ্রামে চিনিশপুরে বিস্ফোরণ, আহত রাজু শেখ ও রাজা শেখ কেতুগ্রাম হাসপাতালে ভর্তি। সিপিএম এর অভিযোগ, এলাকায় অশান্তি ছড়াতে তৃণমূল অঞ্চল সভাপতি বকুল শেখের মদতে বোমা বাঁধার কাজ চলছিল। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। অস্ত্রসহ গ্রেপ্তার একাধিক। আমরা দেখতে পাচ্ছি এই যে বাড়ি, অর্থাৎ কালো শেখের যে বাড়ি, সেই বাড়ির মধ্যে কিন্তু এখনো চাপ চাপ রক্ত। এরা কারা করছিল? এরা কারা? এরা টিএমসি পার্টি, বকুল শেখের ইয়াতে এইসব কাজ হচ্ছে। কমিশনের নজরে রয়েছে মুর্শিদাবাদও। এই জেলা সালারে ভোটের আগে উদ্ধার বিস্ফোরক, গ্রেপ্তার 2। নিউজ 18 বাংলা। ইলেকশন কমিশনের নজরে ষষ্ঠ দফা, শুধু একটা দফার জন্য লক্ষাধিক বাহিনী। কারণ দেখতে পাচ্ছেন জনতার দরবারের ফ্লোরে একটার পর একটা বোমাবাজির ঘটনা। এই সমস্ত জায়গাগুলোতে জনতার দরবারে যার প্রতিফলন। ভাটপাড়া, টিটাগড়, পরপর বোমাবাজি, কাঁচরাপাড়ায় বোমাবাজি। আরো একবার দেখুন টিটাগড়। অরূপ, এর আগে তো আমরা দেখেছি, আপনাদের ক্যামেরাতেই দেখছিলাম যে লকেট দেবী অভিযোগ করলেন তিনি আক্রান্ত, তারপর দেখলাম গাড়ির কাজটা কিরকম ভেতর থেকে ভেঙে গেল, ভিডিও ভাইরাল হয়েছে। তো অর্জুন বাবু তো আবার মহাত্মা গান্ধী শিক্ষায় একদম সুশিক্ষিত একজন সত্যাগ্রহ আন্দোলনের পরে সম্ভবত অর্জুন সিং এর জন্ম। আপনাদের সঙ্গী ছিলেন নিশ্চিতভাবে আমাদের দলে ছিলেন, তো অস্বীকার করছি না। কিন্তু অর্জুন বাবু যে রাজনীতি করেন, যে বাহুবলী রাজনীতি করেন, উনি গান্ধীবাদী রাজনীতি কবে থেকে করেছেন আমরা জানি না। তো লকেট দেবীর গাড়ির কাজ ভাঙার মতো কোথায় হচ্ছে বলুন তো? যেটা আপনাদের হয়ে করতেন সেটা অন্যের হয়ে করছেন, মানে আপনি তাই কি সমস্যাটা হচ্ছে? অন ক্যামেরা আপনি অ্যাডমিট করছেন যিনি অন্যের হয়ে কাজ করছেন, মানে সেই কাজ আপনি তো দল বদলেছেন অন ক্যামেরা, তো মানে এটা তো বহু বছরের মানুষের জানা। এটা ওই অঞ্চলে যে রাজনীতির প্রসঙ্গ, এই প্রসঙ্গটা যদি দেখেন তাহলে আরো পেছতে হবে। তাহলে ওই অঞ্চলে ওই রাজনীতির আমদানি করা তড়িৎ তোড়দারের ভূমিকা বা পরবর্তীকালে নিশ্চিতভাবে দেখুন বাহুবলী রাজনীতির প্যাটার্নটা এটা ওই জোনটায় দীর্ঘদিন ধরে একচেটিয়াভাবে সিপিএম করেছে। তার পরবর্তীকালে অর্জুন সিং নিশ্চিতভাবে আমাদের বিধায়ক ছিলেন। কিন্তু সাম্প্রতিক অতীতে যে ঘটনাগুলো দেখছি, সারা পশ্চিমবাংলার সবচেয়ে বড় বারুদের উপরে থাকা জায়গা যদি কোনো জায়গা হয় সেটা ব্যারাকপুর সাব ডিভিশন, এবং তার জন্য মূল কালপিট যদি কেউ হতে পারে তাহলে মহাত্মা গান্ধীর পরবর্তী অবতার অর্জুন সিং ছাড়া আর কেউ নন। আজকে সারা ভারতবর্ষের মানুষ চোখে নিজে দেখছে। জয়প্রকাশ দা, যেখানে যেখানে অশান্তি সেখানে সেখানে সত্যি বাহুবলীদের দাপট, যারা আগে একটা অন্য দলের হয়ে কাজ করতেন, যারা এখন আপনাদের দলে রয়েছেন। দেখুন, একটা ইতিহাসের আমরা বলে যাচ্ছি, অরূপও বলতে ওরও অস্বস্তি হচ্ছে। একটি বাচ্চা ছেলে বসে আছে তৃণমূলের, তারা রাজনীতির ভবিষ্যৎ। বলুন তো আমরা কতদিন এই পর্যালোচনা করব যে কোন সময় কত লোক বেশি মারা গিয়েছিল না কম মারা গিয়েছিল? সেটাই তো এবার তো দায়িত্ব নেওয়ার সময়। সেটাই প্রশ্ন করছি আর তারই উত্তর খুঁজছি আমি। তোমারই সুবিধে হবে যে কবে সিপিএম কার গলায় কই মাছ খাইয়ে দিয়েছিল জ্যান্ত আর হাত কেটে নিয়েছিল, আর তার পরবর্তী ক্ষেত্রে কোন নেতা বলেছিল পুলিশকে বোম মারো। এই ইতিহাসই কি আমরা চর্বিত চর্বণ করে যাব বাংলার জন্য? না, বলছি এই যে লেগাসি, যে রাজনীতি এবং হিংসা এই যে জুড়ে আছে, এটাকে তো আলাদা করতে হবে। অন্য রাজ্যে হিংসা নেই, রাজনীতি আছে। আমাদের রাজ্যে কবে সেই দিন আসবে সেটার জন্য আমি আসছি। আমি তার উত্তরও দিচ্ছি। এই রাজ্যে যদি আমরা দেখি গত 50 বছর সেই নকশাল আমল থেকে যে হিংসা ঢুকলো রাজনীতিতে, তাকে বাদ দেওয়া গেল না। সবাই সেইটাকে ফলো করে জোর যার ভোট তার এই নীতি করলো। আর সেই প্রসেসে একটা পার্টি অন্তত ছিল না, বিজেপি, কারণ তারা রাজ্যে শাসন ক্ষমতায় আসেনি, তারা আসেনি। তাই জন্য আজকে আমি জানি 38 সেকেন্ড, এই দাঁড়াও না, 38 সেকেন্ড প্লিজ।
সব থেকে বড় কথা হচ্ছে এই বিজেপিকে গত 2 বছর কি 1.5 বছর আগেও তৃণমূল বলতো এরা সাইনবোর্ড পার্টি, এদের বুথে লোক দেওয়ার ক্ষমতা নেই। আজকে তারা বলছে আমাদের হাতে নাকি গুন্ডা, আমাদের হাতে বোমা। আচ্ছা, যদি আমাদের হাতে কোনো অস্ত্র থাকতো তাহলে রাজ্যের পুলিশ এতদিন কি করলো? রাজ্যের পুলিশ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে ছিল। আজকে প্রশ্ন, ওরা নিজেদের জালে নিজেরা জড়িয়ে যাচ্ছে। আপনি যা বলছেন এই ধারাবাহিকতা সত্যি বাংলার মানুষ দেখছে, কারণ আমরা চাই না একমাত্র বিজেপি দলীয়করণ হয়েছে, এটাই তো অভিযোগ। বিজেপি ক্ষমতায় এই মেশিনারিকে রাজনৈতিক দলগুলো ব্যবহার করছে। সুপ্রিয়, আমি আসবো, আপনারা তো ক্ষমতাতেই আসেননি, ঠিক? আসার আগে তো আসার আগে পুলিশকে হুমকি দিচ্ছে। আজ শুভেন্দু অধিকারীর বক্তব্য এক্ষুনি দেখাবো, আজ শুভেন্দু অধিকারীর বক্তব্য আজ একটু আগে, কয়েক ঘন্টা আগে আমি দেখাবো। সুপ্রিয় কি বলছিলেন? সার্বিকভাবে আমি যেটা বলছি, জয়প্রকাশ বাবু ঠিকই বলেছেন, বিজেপি হিংসায় নেই, হত্যায় আছে। বিজেপি সম্পূর্ণভাবে হত্যা 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 এর ওপর দাঁড়িয়ে বিজেপির রাজনীতি। বিজেপি ক্ষমতায় আসেনি, আসবেও না, কিন্তু তারপরেও বিজেপির রাজ্য সভাপতি বলে যে বুকে গুলি করা হবে, বলা হয় জায়গায় জায়গায় শীতলকুচি হবে, সায়ন্তন পুলিশকে বোমা মারো, খুব সম্ভবত সাধারণ তাণ্ডব লীলা চালাও। আমি যে কথা বলার সময় দিতে জয়প্রকাশ বাবু বলার সময় কেউ ইন্টারাপ্ট করেনি, আমার বলার সময় কিসের ইন্টারাপশন? ইন বিটুইন যদি প্রশ্ন করার হয় হাজারবার সেই প্রশ্ন আসবে। 100 বার কেউ যদি বলে থাকে পুলিশকে বোমা মারুন, সেটা তৃণমূল কংগ্রেস সমর্থন করে না। পুলিশকে বোমা মারুন এটা কারোর ব্যক্তিগত মন্তব্য এন্ডোর্স করে না, কিন্তু দলের রাজ্য সভাপতি বলছে বুকে গুলি করবে, এটা ধিক্কারজনক। আপনিও দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে মানবেন তো? আমি তো 100 বার এটা মানবেন তো? ওটাও ধিক্কারজনক। পুলিশকে বোমা মারার সমান ধিক্কারজনক। যারা বলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে, জায়গায় জায়গায় বুক লক্ষ্য করে গুলি করা হবে, জায়গায় জায়গায় হত্যা করা হবে বাংলাকে। বিব্রত করিস না, কারণ ওনার রাজ্য সভাপতি বলেছিলেন। আচ্ছা, কে বিব্রত হয় দেখা যাক। শুভেন্দুর বক্তব্য শুনি আজ শুভেন্দু অধিকারী বক্তব্য শুনুন। বিব্রত হবেন তাই আমরা সব বলছি না। আরে পুলিশের লোকজনকে বলি, বাবা মা পড়িয়েছেন, আপনারা মাঠে ছুটে টুটে লেখাপড়া করে পুলিশ হয়েছেন, এগুলো করবেন না। বললে আপনাদের ম্যাডাম আপনাকে প্রোটেকশন দিতে পারবে না। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, একেবারে হাত তুলে নেন, নিরপেক্ষ ভোট হোক। আর যদি নিরপেক্ষ ভোট করতে অসুবিধা থাকে তাহলে আপনাদের দশাও বীরভূমের এসপির মতো হবে, পূর্ব মেদিনীপুরের এসপির মতো হবে, টালিগঞ্জ বাঁশদ্রোণীর ওসির মতো হবে। তার জন্য প্রস্তুত থাকুন। কি হবে বিজেপি বলার কে, এসপির কি হবে? আমি উত্তর নেব, তার আগে শিলভদ্র দত্ত এই মুহূর্তে ফোনে আমার সঙ্গে আছেন। শিলভদ্র বাবু, কি হয়েছিল এক্স্যাক্টলি প্লিজ আমাদের জানান, আপনি কেমন আছেন? আমি ঠিক আছি, কোনো অসুবিধা নেই। আমি একটা চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, সেই সময় আমার গাড়িকে আমাকে লক্ষ্য করেই বোমটা মারা হয়। সামনে আমার গাড়িটা ছিল, গাড়িটার সাথে পাশেই বোমটা পড়ে। আমার সিকিউরিটি যারা ছিল, আমার সহকর্মী যারা ছিল, তারা আমাকে তাড়াতাড়ি ঘিরে ধরে গাড়িতে তোলেন। ওই এলাকার লোকেরাও ভয়ে দৌড়াদৌড়ি শুরু করেছিল। এই ব্যাপার হচ্ছে, মানে এটা হাইওয়ের ওপরে হয়? একদম কল্যাণী রোডের ওপরে বড় বাগান বলে একটা জায়গা আছে, সেখানে চায়ের দোকানে আমি চা খাচ্ছিলাম। বোমাবাজি কারা করলো বলে মনে হয় আপনার? দেখুন, আমাকে মারার জন্য তৃণমূল করা যারা কে করবে? তৃণমূলই করেছে। এত বাহিনী বা লক্ষাধিক বাহিনী শুধু আগামীকালের জন্য, এত ঘেরাটোপ, তারপরেও এই ধরনের ঘটনা ঘটছে। সেটা আমি বলতে পারবো না, কিন্তু যেটা ঘটেছে সেটা বলতে পারবো। এত বাহিনী, এত কিছু, রাজ্যের পুলিশ যে কোনো কাজই করছে না। আমি বহুদিন ধরে আমি করেছিলাম, জানিয়েছিলাম রহরা থানার আইসিকে, টিটাগড় থানার আইসিকে, আমাদের পুলিশ কমিশনার অফ পুলিশকে, তারা কোনো অ্যাকশন নেয়নি। তার জন্য আজ ক্রিমিনালরা এত মাথায় উঠেছে। ঠিক আছে, শিলভদ্রবাবু ধন্যবাদ। শিলভদ্রবাবু ধন্যবাদ। তিনি আক্রান্ত, তিনি বলছেন আমাকে মারার চক্রান্ত করেছে তৃণমূল কংগ্রেস। উত্তর দেবে তৃণমূল একটা ব্রেকের পর। সঙ্গে থাকুন জনতার দরবার। বিরতির পর ফিরে এলাম। আগামীকাল ষষ্ঠ দফা নির্বাচন, যা রীতিমতো চ্যালেঞ্জ ইলেকশন কমিশনের কাছে। একটু আগে শিলভদ্র দত্ত ব্রেকের আগে তিনি অভিযোগ করেছেন নিউজ 18 বাংলায় তৃণমূল তাকে মারার চেষ্টা করেছে, বোমা মেরেছে তার গাড়ি লক্ষ্য করে। অরূপ, শিলভদ্র দত্ত যদি আহত হয়ে থাকেন তার সুস্থতা কামনা করি, কিন্তু ওনার চিত্রনাট্যটা এতটাই দুর্বল যে চিত্রনাট্যটা আসলে দাঁড়াচ্ছে না। আর আরেকটু আগে আরেকজনের বক্তব্য দেখাচ্ছিলেন, কি ভীষণ সেলফ কন্ট্রাডিকশন দুজনের বক্তব্যে। শিলভদ্রদা বলছেন যে রহরা থানার ওসি কথা শোনেন না, টিটাগড় থানার ওসি নাকি দালাল,
আর উল্টো দিকে আরেকজন মির্জাফর অধিকারী তিনি বলছেন যে টালিগঞ্জের ওসিকে বদলে দিয়েছি, বাসদ্রোণীর ওসিকে বদলে দিয়েছি, এসপি বদলে দিয়েছি। মানে একজন স্বীকার করে নিচ্ছেন যে নির্বাচন কমিশন না, বিজেপি আসলে এসপি আর ওসিদের বদলাচ্ছে, আরেকজন বলছেন এসপি আর ওসি ওনার কথা শুনছে না। আমরা কার কথা শুনবো? ওনার নেতার কথা শুনবো না ওনার কথা শুনবো? গোটা দলটাই তো কনফিউজ। যারা নিজেরাও জানে 65টা সিটও পেরোবে না, তারা 200টা সিটের গল্প দিচ্ছে। যারা জানে না মুখ্যমন্ত্রীর নাম কি, 2 তারিখ অপেক্ষা করতেই হবে। দাবি সবাই করছে, জয়প্রকাশ দা কবে মুখ্যমন্ত্রী আমি জানি না, দাবি সবাই করছে 2 তারিখ উত্তর দেবে না। কিন্তু অভিযোগ যেমন তৃণমূলের বিরুদ্ধে, একদমই তাই, এই বোমাবাজির অভিযোগ করলেই তো অভিযোগের বিজেপির নেতার বাড়িতে বোমা পাওয়া গেছে রায়গঞ্জে। দেখুন, বোমাবাজি, শাসানি, মারধর, ভোটের বাংলায় বারবার শাসক দল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছে বিজেপি। এবার অভিযোগের কেন্দ্রে খোদ বিজেপির বুথ সভাপতি। ভোটের 24 ঘন্টা আগে রায়গঞ্জের দক্ষিণ গোয়ালপাড়ার 266 নম্বর বুথের বিজেপি সভাপতি বিকাশ সরকারের বাড়ি থেকে উদ্ধার হয় তাজা বোমা। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। ঘটনাস্থলে আসে কেন্দ্রীয় বাহিনী ও রায়গঞ্জ থানার পুলিশ। শুরু হয় রাজনৈতিক চাপানোতর। যারা রাখছে তারা বলতে পারবে, আমি তো বলতে পারবো না। আমাদের এনটি পার্টি তৃণমূল। কেন রাখলো? আমরা যাতে ভয় পাই, ভীত হই, ভোট চাইতে না যাই, এজেন্ট হিসাবে না বসতে পারি, এই জন্যই হয়তো রাখছে। পরিকল্পিত হবে এই কাজটা করেছে বিজেপি, এবং বিজেপি করেছে এই কারণেই কালকে এরা দুর্ঘটনা ঘটবার একটা পরিকল্পনা এদের আছে। যেহেতু জানে এরা এখানকার, যেহেতু বিজেপির এখানে কোনো ভোট নেই, যার জন্য তৃণমূল কংগ্রেসকে কলঙ্কিত করবার একটা পরিকল্পনা। ষষ্ঠ দফায় ভোট যুদ্ধ উত্তরবঙ্গের এই এলাকায়। তার আগের দিন বোমা ঘিরে চড়ছে রাজনৈতিক উত্তাপ। রায়গঞ্জ থেকে উত্তম পাল, নিউজ 18 বাংলা। বোমা শিল্পে তো দুপক্ষই হাত পাকাচ্ছে। শঙ্কুদেব, আগে বোমা আমি শিল্পে বলবো থ্যাংক ইউ সো মাচ, আপনি সময় দিয়েছেন বলে। আমার বক্তব্য হচ্ছে খুব নির্দিষ্ট, আমি তো বিস্কুট খাওয়া শুরু করে দিয়েছিলাম। আমার বক্তব্য হচ্ছে দেখুন, বোমা মারা, বোমা তৈরি করা এবং বোমা নিয়ে নির্বাচন করার যদি কারোর ডিস্টিংশন থাকে তাহলে সেটা তৃণমূল কংগ্রেসেরাই। দেখুন আপনারা বোমা ফেলছেন, এই সমস্ত বোমা তৃণমূল ভবন থেকে প্ল্যান্ট পুলি আসছে। অর্জুন সিংদের লড়াই করতে করতে যার বাড়িতে বোমা পাওয়া গেল রায়গঞ্জে, অতুলপুরে আপনারা খবর দেখাচ্ছেন না। আরে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস বোমায় উড়ে চলে গেছে, স্টোরেজ করেছে। কলকাতার উপর বেলেঘাটে চলে যান, ক্লাবে বোমায় বিস্ফোরণ হলো, উড়ে চলে গেল। বাড়ির ভেতর ঢুকে বোমাটা রাখলো কে? বিজেপি নেতার বাড়িতে। নেতা জানে না, নেতার দল অস্বীকার করছে, বোমাটা এলো কোথা থেকে? বিজেপি নেতার বাড়ি পশ্চিমবঙ্গে কারুর ক্ষমতা আছে? পুলিশ সরাসরি এসব প্ল্যান্টেড গেমে নেমে পড়েছে। 1 নম্বর, আমি শুধু অরূপের বিস্কুট খেতে খেতে একটা কথা শুনছিলাম, একটু রিপ্লাই দিয়ে দেবো। একটা ছোট্ট লাইন, এটা না বললে অপরাধ হবে। শুভেন্দু অধিকারী কোনো জায়গায় বলেননি যে তিনি কোনো পুলিশকে বদলি করেছেন। তিনি বলেছেন যে আপনারা অন্যায় করলে পুলিশের আধিকারিকরা আপনাদের তা ফেস করতে হবে, এবং তারা অনেকে ফেস করেছেন। আবার চালিয়ে দিন। না না, তিনি উদাহরণ দিয়েছেন অমুকের মতো হবে তমুক। বিজেপি কে বলার? শুভেন্দু ছেড়ে দিন, বিজেপি কে বলার? শুভেন্দু অধিকারী সম্পর্কে বলেছিলেন। আরে শুভেন্দুই তো বলেছেন। 100 বার বলবো, ইলেকশন বিজেপি কে বলার? ইলেকশন আমি ভাই নির্বাচনে পার্ট, আমি এফেক্টেড হচ্ছি, আমি বলবো না তো পুলিশের অবস্থা, পুলিশের আমি বলবো না তো কি পাড়ার কাকু বলবে? অমুকের মতো হবে, বিজেপি কে বলার? 100 বার বলবো, যে পুলিশ আধিকারিক অন্যায়ভাবে সংবিধানকে নষ্ট করে দিয়ে সরাসরি বিজেপি কর্মীদের টার্গেট করবে বা এমন কমিশন আছে তার জন্য বিজেপি কে বলার? বিজেপি কে বলার? তাহলে যে অভিযোগ তৃণমূল বারবার করছে, বিজেপি কি তাকে সাবস্ট্যান্টিয়েট করছে না? করছে না, কারণ বিজেপি সরাসরি অভিযোগ ইলেকশন কমিশনে গিয়ে করছে। আর ওরা ইলেকশন কমিশনের বিরুদ্ধে করছে। ওরা ইলেকশন কমিশনকে যেহেতু আমাকে এতক্ষণ বিস্কুট খাওয়ার পর একটু বলার সুযোগ পেলাম। দর্শকরা বিস্কুট খাচ্ছিলেন না, মন দিয়ে জনতা দরবার দেখছিলেন। শঙ্কুদেব, ভাই তার মধ্যে আমি ভাই কিছু বলিনি। শঙ্কুদেব, আপনি আরেকটু বিস্কুট খান, আমি আসবো আপনার কাছে। আরে ভাই অরূপ থামলে আপনি বলবেন, অরূপ থামলে আপনি বলবেন প্লিজ। শঙ্কুদেব, আরে বলতে দিতে হবে না, আমি কতক্ষণ চুপ করে বসেছিলাম। আমার লাস্ট লাইন, আপনি আপনার সময় বলেছেন, আবার বলবেন। আচ্ছা এক লাইন বলবেন, এক লাইন অরূপ আসছে, এক লাইন বলতে দিতে হবে। আমি শুধু একটাই কথা বলবো, আজকের দিনে দাঁড়িয়ে এরা যত খুশি বলুক, আমি আবার বিস্কুট খেতে চলে যাব। আমি স্তব্ধ থাকবো, নিঃশব্দ থাকবো, কারণ উন্নয়ন খড়গ হাতে দাঁড়িয়ে রয়েছে। আমি চাই 2রা মের
এরপর শঙ্কুর বাড়িতে পেটি পেটি বিস্কুট পাঠাতে, কারণ 5 বছর তো বিস্কুট খেয়ে আবার দিন কাটাতে হবে, সে খাবে, আমরা দেব। দ্বিতীয়ত হচ্ছে এই যে বোমা দেখাচ্ছেন, আমি শঙ্কুর একটা কথাকে সমর্থন করি, নিশ্চিতভাবে রায়গঞ্জের যে বিজেপির কর্মীর বাড়িতে, সমর্থকের বাড়িতে যে বোমা উদ্ধার হয়েছে ওটা প্রগতিশীল বোমা, ওটা ডাবল ইঞ্জিনের বোমা। এটা বুঝতে হবে যে ডাবল ইঞ্জিনে আমরা দেখেছি উত্তরপ্রদেশে হাতরাসে আবার মাঝখানে জয়প্রকাশ দা সিনিয়র লিডার বসে রয়েছে, ওকে এত বিস্কুট ছেড়ে এত কথা বললে মুশকিল, আবার বিস্কুটের প্যাকেট দিয়ে দাও। আমি ততক্ষণ একটু কয়েকটা কথা বলি, খুব ইম্পর্টেন্ট কথা, যে বিজেপি কর্মীর বাড়িতে বোমা পাওয়া যাচ্ছে। শঙ্কুদা, জয়প্রকাশ বাবু দীর্ঘদিনের রাজনীতিক, তারা বলছেন যে এটা নাকি অহিংসার একটা বাণী, বিজেপি নাকি হিংসার সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিষয়ই নয়। তাহলে এই বোমাগুলো কিছু হয়তো অহিংসার বোমা। আমি রাজনীতিতে নতুন, আমি রাজনীতিতে নবাগত, আমি হয়তো জানি না, ওনারা বিচক্ষণ মানুষ, কিন্তু সার্বিকভাবে যে প্রশ্নটা বারবার করে দাঁড়াচ্ছে যে প্রত্যেকটা হিংসার সঙ্গে কোনো না কোনো ভাবে জড়িয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে রাজনৈতিক দলটার নাম, তার নাম কংগ্রেস, তার নাম বিজেপি, তার নাম আপনি থামলে আপনার দলের অন্য সদস্য বলতে পারবেন, বলুন। না, আমি এই তর্কের তো শেষ নেই। আমি শুধু একটাই কথা বলি, আবার বলছি, বিজেপি ক্ষমতায় আসেনি এবং গত 10 বছর রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্বে ছিলেন যিনি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয়, 2011 সাল নির্বাচন হয়নি তখনও, সেই সময় আমি কংগ্রেসে ছিলাম এবং কংগ্রেসের সঙ্গে জোট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল লড়ছিল। সেই সময় আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক মিটিং থেকে পুলিশ অফিসিয়াল, তৎকালীন বুদ্ধদেব ভট্টাচার্যের পুলিশ অফিসিয়ালদের একের পর এক তিনি মঞ্চের ওপর থেকে বলেছেন, সবাই সাবধান হয়ে যাও, আমরা জানি কে কার হয়ে করছে। তো বিজেপি আলাদা কি করছে? আমি বলতে যাচ্ছি, আমাকে বলতে দিন। সেই সময় যে ইলেকশনের আগে, তার কারণটা কি? এই পরম্পরা কেন চলছে? এই বিজেপির একজন নেতা বলেছেন, সেইটার জন্য বলছি পরম্পরাটা কেন জানেন? তার কারণ শাসক দল সবসময় একটা শ্রেণীর পুলিশকে দলদাস হিসেবে রেখে তাদের দল রাখতে চান। এই পরম্পরা বন্ধ হওয়া দরকার। এই পরম্পরা বন্ধ হচ্ছে না কারণ আপনারা রাজনীতিবিদরা দায়িত্ব নিতে চান না, আপনারা চান হিংসা হোক, তাতেই আপনাদের ফল। যতই আমি আপনি চাই দায়িত্ব নিয়ে বন্ধ হোক, বন্ধ করুক রাজনীতিবিদরা, তারা রাজি নন। এখানেই শেষ করবো, এই নোটে শেষ করবো আজকে জনতার দরবার। আর যেতে যেতে আপনাদের মনে করে দেবো আগামীকাল 6ষ্ঠ দফা নির্বাচন, তাই ইলেকশন স্পেশাল জনতার দরবার টানা 2 ঘন্টার, সন্ধ্যে 7টা থেকে রাত 9টার। সঙ্গে থাকুন নিউজ 18 বাংলা।